তাহলে আইটিপি তোমার ডেফিনিশন হচ্ছে, আইটিপি কে আমরা আগে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বলতাম, এখন এটা নতুন নোমেনক্লেচার হচ্ছে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। কারণ আগে এক সময় এটা ওই কারণ জানা যায় না, সেজন্য বলা হতো ইডিওপ্যাথিক, যেহেতু এখন দেখা গেছে এটা ইমিউনোলজিক্যাল ডিজিজ, সারফেসের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডির জন্য প্লেটলেট ডিস্ট্রাকশন হয়, সেই জন্য এটাকে আমরা নতুন নামে বলবো ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ইজ ইট ডিসঅর্ডার কজড বাই অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি leading to accelerated destruction of platelet and inhibition of production of platelet characterized by platelet count less than 100,000 per cubic millimeter in the absence of any underlying cause. এর অর্থ হচ্ছে আগে ডেফিনিশনটা বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো নরমাল প্লেটলেট কাউন্ট কত, 150 to 450,000 per cubic millimeter। এখানে সেফ একটা মার্জিন রাখা হয়েছে লেস দেন 100,000, 1 লাখের কম, 1 লাখের কম হতে হবে, এবং এটার পিক এজ হচ্ছে 2 থেকে 5 বছর, উইন্টারে বেশি হয় এবং আর্লি স্প্রিংয়ে, এবং এটা অলমোস্ট বেনাইন ডিজিজ, 70% রেজলিউশন উইদিন 6 to 12 months উইথ অর উইদাউট ট্রিটমেন্ট। মানে কোনো চিকিৎসা ছাড়াই এই রোগটা ভালো হয়ে যায়, এবং 70% 6 থেকে 12 মাসের মধ্যে রেজলিউশন হয়ে যায়। তাহলে এখানে তোমার প্যাথোজেনিসটা কি, একটা ভাইরাল ইনফেকশন হবে, ইনফেকশনের পর ভাইরাল ইনফেকশনের ভাইরাল পার্টিকুলার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি দিস অ্যান্টিবডি ক্রস রিঅ্যাক্ট উইথ দ্য প্লেটেলেট সারফেস গ্লাইকোপ্রোটিনের এগেইনস্টে কাজ করবে, এগেইনস্টে এই অ্যান্টিবডিটা গিয়ে পুটিং করবে প্লেটেলেট সারফেসের গ্লাইকোপ্রোটিনকে, এবং আলটিমেটলি প্রিমেচিউর রিমুভাল অফ প্লেটেলেট বাই আরই সিস্টেম। কোথায় এটা হবে? আরই সিস্টেম মেইনলি ইন দ্য স্প্লিন and leading to platelet destruction। এটা একটা ছবি আমাদের ইয়ার জন্য, বাম পাশে যেটা গোলটা হচ্ছে প্লেটেলেট, প্লেটেলেট চারপাশে লাল যেগুলো সেগুলো হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি কোটেড প্লেটেলেট আর এই সিস্টেমে গিয়ে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। Certain infection have been implicated in the initiation of ITP। কিছু কিছু ইনফেকশন দেখা গেছে এইসব ইনফেকশনের আইটিপি হওয়ার সাথে কিছু রিলেশন পাওয়া গেছে। ভাইরাস স্পেসিফিক অ্যান্টিবডিজ ক্রস রিঅ্যাক্ট উইথ প্লেটেলেট লিডিং টু প্লেটেলেট ডিস্ট্রাকশন। কি কি ইনফেকশন? তার মধ্যে হচ্ছে ভেরিসেলা, এইচআইভি, এইচ পাইলোরি, হেপাটাইটিস সি এবং সাইটোমেগালো ভাইরাস। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? আইটিপির আইটিপি হচ্ছে পেশেন্টস আর আদারওয়াইজ নরমাল, আদারওয়াইজ তার মানে তার জ্বর কাশি অন্য কোনো সমস্যা নেই, otherwise normal, usually 1 to 3 weeks after a viral infection, patient present with itchy purpura ecchymosis, এবং এই যে পারপুরা এটা হবে নন পালপেবল পারপুরা। পালপেবল পারপুরা হয় কিছু হেনাক্সুলেন পারপুরা, সেই জন্য এই পারপুরাটা হবে নন পালপেবল। অকেশনালি উইথ মিউকোজাল ব্লিডিং প্রেজেন্ট, আমাদেরকে একদম একটা ওয়েল চাইল্ড হঠাৎ করে গায়ের মধ্যে কিছু দাগ নিয়ে আসবে, দাগ মানে পারপুরা এক্কাইমোসিস নিয়ে আসবে। অকেশনালি মাঝে মধ্যে হঠাৎ করে হয়তো নাক মানে ইপিস্টেক্সিস প্যারেন্টস নিয়ে আসলো যে আমার ছেলের নাক দিয়ে রক্ত হচ্ছে। আমরা ইউজুয়ালি এটা হিউম্যান সাইকোলজি, সবাই ব্লাডকে ভয় পায়, যখন নাক দিয়ে অথবা মারি দিয়ে রক্ত যায় তখন ওরিড হয়ে যায় এবং তারা অথবা প্রস্রাব লাল প্রস্রাব হচ্ছে, সেক্ষেত্রে এবং বড় মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে মেনোরেজিয়া হতে পারে, জিআই ব্লিড হতে পারে, তখন ওরা আমাদের কাছে প্রেজেন্ট করে। ইউজুয়ালি কমন প্রেজেন্টেশন হচ্ছে গায়ের মধ্যে একটা দুইটা পারপুরা পিটিচি নিয়ে প্রেজেন্ট করে, এটা হচ্ছে মানে কমনেস্ট প্রেজেন্টেশন। জার্নাল রেফারেন্স এখানে দেখা যাচ্ছে মেজরিটি 54% মাইল্ড ব্লিডিং
মানে অল্প কয়েকটা পিটিসি পারপোরা হলো, স্পন্টেনিয়াস রিকভারি হয়ে গেল। মডারেট হবে 42। severe bleeding means many পিটিসি পারপোরা, দেন মিউকাস মেমব্রেন ব্লিডিং, এরকম হবে অনলি 4% ক্ষেত্রে। এবং এইটা একটা স্টাডি, ওই স্টাডি শুধু একটা মানে শুধু ওয়ান চাইল্ড হ্যাজ intracranial hemorrhage. It is তাহলে intracranial hemorrhage is very rare. এখানে এই স্টাডিতে প্রায় 200 বাচ্চা, তার মধ্যে শুধু একজনের intracranial hemorrhage ছিল। আগে বলছি ওয়েল চাইল্ড উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ ভাইরাল ইনফেকশন অথবা কিছু ভ্যাকসিন কেও ইমপ্লিকেট করা হয়, ভ্যাকসিনেশন অর ফলোইং ভাইরাল ইনফেকশন প্রেজেন্ট উইথ স্কিন ব্লিডিং অর মিউকাস মেমব্রেন ব্লিডিং। এটা হচ্ছে আইটিপির প্রেজেন্টেশন। কিছু ছবি দেখি, যেহেতু আমরা দেখতে পারতেছি না। এটা হচ্ছে আর্মের মধ্যে দেখো পিটিচি এবং পারপোরা। পরীক্ষাতে কিন্তু পিটিচি পারপোরা ডেফিনিশন অনেক সময় জিজ্ঞেস করা হয়, তোমরা এগুলো কিন্তু ফরেনসিক মেডিসিনে পড়ছো। পিটিচি হচ্ছে পিন হেডের সমান, পারপোরা হবে কত 5 মিলিমিটারের কম, এর চেয়ে বড় হলে একাইমোসিস ব্রুইস। এগুলো একটা ডেভিডসন একটা চার্ট করা আছে, একটু দেখে নিবা। এটা হচ্ছে টাঙের মধ্যে ব্লিডিং, এটা হচ্ছে আর্মের মধ্যে এক্সটেন্সিভ পিটিচি পারপোরা এবং ব্রুইস একাইমোসিস আছে পেশেন্টের। এটা হচ্ছে সাবকনজেন্টিভাল হেমোরেজ, চোখের মধ্যে দেখো একটু লালচে দাগ আছে। তাহলে তোমার আইটিপি এবার ক্লাসিফাই করি একিউট আইটিপি। একিউট আইটিপি কখন বলবো? উইদিন 3 months from diagnosis. উইদিন 3 months from diagnosis আমরা এটাকে বলবো একিউট আইটিপি। এটা যদি 3 মাসের বেশি পারসিস্ট করে সেটাকে বলবো আমরা পারসিস্টেন্ট আইটিপি। এটা আপ টু 1 বছর পর্যন্ত যদি পারসিস্ট করে, মোর দেন 1 ইয়ার পারসিস্ট, এটা ক্রনিক আইটিপি। তাহলে আইটিপি তিনটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে একিউট, মাসের বেশি হলে পারসিস্টেন্ট, আবার 1 বছর বেশি হলে ক্রনিক আইটিপি। তাহলে আইটিপি হচ্ছে মেইনলি ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। একটা নির্দিষ্ট টেস্ট করে আইটিপি ডায়াগনোসিস করার মতো এরকম কোনো টেস্ট নাই। আমরা আগে যে বলছিলাম অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা স্পেসিফিক না, সেজন্য আইটিপি ডায়াগনোসিস করার একটা নির্দিষ্ট টেস্ট নাই। আইটিপি আমাদেরকে ডায়াগনোসিস স্টেশন যে ডিডি গুলো আছে সেগুলো এক্সক্লুড করে আইটিপি ডায়াগনোসিস করতে হবে। তাহলে আইটিপি ডায়াগনোসিস করার জন্য তোমার তিনটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলা হয়। একটা হচ্ছে আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া উইথ আদারওয়াইজ কমপ্লিটলি নরমাল সিবিসি। যদি আমরা একটা সিবিসি পিভিএফ করি, ওইখানে শুধু প্লেটলেট কাউন্ট কম পাবো, তোমার আরবিসি এবং ডব্লিউবিসি সিরিজে কোনো চেঞ্জ আসবে না, মানে ওর ডব্লিউবিসি নরমাল থাকবে, হিমোগ্লোবিন নরমাল থাকবে, যদি কোনো মানে খুব বেশি ব্লিডিং না হয়। অ্যাবসেন্স অফ হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফাডেনোপ্যাথি, কনজেনিটাল এলিমেন্ট। তার মানে যদি হেপাটোস্প্লেনোমেগালি থাকে, লিম্ফাডেনোপ্যাথি থাকে, তখন আমরা অন্য ডায়াগনোসিস চিন্তা করব। কিছু পেশেন্ট হেপাটোস্প্লেনোমেগালির সাথে এরকম পারপোরা নিয়ে আসতে পারে, সেটা অন্য ডায়াগনোসিস চলে যাবে। তাহলে এখানে কিছুই থাকবে না তার। প্লেটলেট রেসপন্স টু আইটিপি থেরাপি, আইটিপির যে ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট দিলে প্লেটলেট কাউন্ট বেড়ে যাবে। এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা, এটা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য একটা ক্রাইটেরিয়া, তিনটা ক্রাইটেরিয়া। তো আমরা কি ইনভেস্টিগেশন করব? দেখো সিবিসি পিভিএফ কি পাবো? লো প্লেটলেট কাউন্ট, আগে বলছি। এনিমিয়া হবে প্রপোর্শনাল টু ব্লাড লস। যদি আমরা ব্লিডিং টাইম করি তাহলে প্রলং থাকবে। কোয়াগুলেশন স্ক্রিনিং, পিটি, এপিটিপি, ফিব্রিনোজেন নরমাল থাকবে। বোন মেরো করা হয় না আইটিপিতে, একটা জিনিস মনে রাখবা। মানে কিছু অ্যাটিপিক্যাল ক্ষেত্রে আইটিপিতে আমরা বোন মেরো করি, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন যদি থাকে, অথবা যদি সেটা পারসিস্ট করে ক্রনিক হয়ে যায়, তখন আমরা বোন মেরো করি। কিন্তু অ্যাকিউট কেসের নতুন একটা নিউ ডায়াগনোসিস, তখন আমরা কখনোই বোন মেরো করবো না। যদি আমরা বোন মেরো করি, অনেক সময় জিজ্ঞেস করে আইটিপিতে বোন মেরো ফাইন্ডিং কি হবে? আইটিপিতে বোন মেরো ফাইন্ডিং হবে মেগাক্যারিওসাইট আর নরমাল অর ইনক্রিজড। তাহলে প্লেটলেট থেকে আসে বোন মেরো থেকে, বোন মেরোর মেগাক্যারিওসাইট গুলো বার্ডিং হয়ে প্লেটলেট হয়। তাহলে আমরা বোন মেরো করলে এটা বেড়ে যাবে। অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি ইনক্রিজ করবে, এটা ইউজুয়ালি করা হয় না, এবং এই টেস্ট এখানে নাই, বাংলাদেশে নাই। এবং যদি করা মানে যেখানে সেখানে দেখা যায় যে এটা বেড়ে যায়, তবে এটা সেন্সিটিভ না। তাহলে যেটা বলছিলাম, বোন মেরো এক্সামিনেশন ইজ নট ডান ফর নিউলি ডায়াগনোসড এটিপি, considered in atypical cases like chronic fever,
bone and joint pain, নিউট্রোপেনিয়া, মানে যদি আমরা সিবিসি তে কোনো অ্যাটিপিক্যাল ফিচার পাই এবং আমরা যে আগে ডায়াগনোসিসের যে ক্রাইটেরিয়া গুলো এগুলো যদি না মিলে অথবা কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে রেজলিউশন না হয়, আমরা জানি 80% স্পন্টেনিয়াস রেজলিউশন হয়ে যায়, যদি কোনো পেশেন্টের এটা ডিলে হয় দেন আমরা বোন ম্যারো কনসিডার করি। ট্রিটমেন্ট কি? the goal of treatment is to prevent bleeding, not to correct platelet count. আমাদের এই স্টুডেন্ট না, মেজরিটি ডাক্তাররাই যখন সিবিসি করে প্লেটলেট কাউন্ট 50,000 60,000 দেখে সবাই ওরিড হয়ে যায়। পেশেন্টরা তো হয় ইনভিজিবলি হয়, কিন্তু ইভেন আমি ডক্টরদের মধ্যে দেখছি ওরিড হয়ে যায়। আমি তোমাদেরকে আজকে যারা ক্লাস শুনছো তাদেরকে বলছি platelet count up to 50,000 is 100% safe. তোমার প্লেটলেট কাউন্ট যদি 50,000 থাকে 100% সেফ, ইভেন 30,000 থাকলেও সেফ। দেয়ার ইজ নো নিড টু ওরি। যদি তুমি কোনো সার্জারি না করো 50,000 প্লেটলেট কাউন্ট সেফেস্ট, মানে ভয়ের কোনো কারণ নেই। জাস্ট ওয়েট এন্ড তুমি অপেক্ষা করো নরমাল হওয়ার জন্য, শুধু আমরা কোনো সার্জারি করবো না এই সময়। তাহলে দি গোল অফ ট্রিটমেন্ট ইজ টু প্রিভেন্ট ব্লিডিং, নট টু কারেক্ট প্লেটলেট কাউন্ট। মানে কমে গেছে, আমাকে দ্রুত ট্রিটমেন্ট করে এটা বাড়ানোর দরকার নাই, ওয়েট করে এটা স্পন্টেনিয়াসলি বেড়ে যাবে। এটা হচ্ছে ট্রিটমেন্টের গোল। ITP watch and wait policy, current recommendation of American Society of Hematology, এটা একটা বড় অর্গানাইজেশন, রিকমেন্ড করতেছে children with mild bleeding may be managed with observation alone regardless of platelet count. তাহলে প্লেটলেট কাউন্ট যতই হোক ওয়েট করো, আস্তে আস্তে এটা বেড়ে যাবে। কি করবো আমরা? রোগীকে কিছু রেফারেল নলেজ দিব এবং এশিওর করবো তাকে উইকলি অথবা ফোর্টনাইটলি সিবিসি করতে থাকবো এটা বাড়তেছে কিনা। তাহলে কখন ট্রিটমেন্ট দিব? দি গোল অফ থেরাপি ইজ টু ইনক্রিজ দ্য প্লেটলেট কাউন্ট টু প্রিভেন্ট সিরিয়াস ব্লিডিং। তাহলে যদি কারো প্লেটলেট কাউন্ট একদম খুব বেশি কমে গেল সেই ক্ষেত্রে আমরা দিব। তাহলে সেই লেভেলটা কত? পেশেন্ট হু হ্যাভ প্লেটলেট কাউন্ট মোর দেন 30,000 আর কোনো ট্রিটমেন্ট লাগবে না। Patient no signs of bleeding generally do not need treatment. Patient with platelet count less than 20,000 and moderate bleeding treatment লাগবে। Those with count less than 10,000 treatment লাগবে। তাহলে আমাদের ইয়া হলো কি যে 30,000 এর বেশি আমরা ট্রিটমেন্ট কোনো চিন্তাই করবো না। 30,000 এর কম আমরা একটু অ্যালার্ট হবো। 20,000 এর কম সাথে ব্লিডিং আছে আমরা ট্রিটমেন্ট শুরু করব। 10,000 এর কম ইররেসপেক্টিভ অফ ব্লিডিং অবশ্যই ট্রিটমেন্ট করব। তাহলে ট্রিটমেন্ট কি? হোয়াট আর দ্য ট্রিটমেন্টস? ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে কর্টিকোস্টেরয়েড। আমরা নরমালি তোমার প্রেডনিসোলোন দিই, প্রেডনিসোলোন দিই আমরা 1 to 2 milligram per kg per day for 2 to 4 weeks. Then tapering after platelet response. আরেকটা জিনিস বলি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে স্টেরয়েড যদি আমি 2 সপ্তাহ কম দিই তাহলে কোনো ট্যাপারিং এর প্রয়োজন নেই। যদি এটাই 2 সপ্তাহ বেশি হয় তাহলে আমাদের ট্যাপারিং লাগবে। যদি আমি কাউকে 10 দিন প্লেটলেট দিয়ে বন্ধ করে দিই ট্যাপারিং দরকার নেই। ইউ ক্যান stop steroid suddenly without any tapering. তাহলে আরেকটা আছে এনটিডি। আরেকটা হচ্ছে এনটিডি যেটা ওই যে হেমোলাইটিস অফ দ্য নিউবর্ন এর ক্ষেত্রে দেওয়া হয় সেই এনটিডি। একটা হচ্ছে আইভিআইজি। এই তিনটা ড্রাগ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট।
প্লেটলেট তোমার আইটিপি। নেক্সট হচ্ছে তোমার পেনিসিলিন কিভাবে দিব 1 to 2 মিলিগ্রাম পার কেজি। এখানে ডোজগুলো দেখানো হয়েছে, এগুলো আমাদের টেক্সট বুকে আছে, তোমরা যখন ওয়ার্ডে কাজ করতে আসবে তখন তোমাদেরকে এগুলো আমরা শিখিয়ে দিব। এখন শুধু জাস্ট ড্রাগের নাম মনে রাখো, প্রেডনিসোলিনের ডোজটা মনে রাখো। আইবিআইজি এনটিডি না জানলেও চলবে, এগুলো তোমাকে জিজ্ঞেস করবো না এবং তোমার এক্সামিনাররাও জানে না এগুলো। তাহলে শুধু পেনিসিলিনটা মনে রাখো, কি ডোজে দিব 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, 2 থেকে 4 সপ্তাহ জন্য আমরা দিব, এটা মনে রাখো। সেকেন্ড হচ্ছে আইবিআইজি একটা, আর একটা হচ্ছে এনটিডি, এই দুইটা ড্রাগের নাম মনে রাখো। দেন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট। সেকেন্ড লাইন হচ্ছে পারসিস্টেন্ট যেগুলো হবে, যেগুলো পারসিস্ট করবে, ক্রনিক হবে, তাদের ক্ষেত্রে এই ড্রাগগুলো আমরা কনসিডার করবো। জাস্ট নামগুলো একটু মনে রাখো, এগুলো ডোজ টোজ কিছু জানার দরকার নেই। এগুলা কিছু কেমোথেরাপিউটিক্স, কিছু ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। দেখো স্প্লেনেক্টমি সময় খুব বেশি মানে আইটিবি ট্রিটমেন্ট হিসেবে স্প্লেনেক্টমি করা হয়তো, নাও ইট ইজ ভেরি রেয়ারলি করা হয়। আমি এখানে 4 বছরের মধ্যে বোধহয় একদম করছি, মানে আমি অ্যাডভাইস করছি আর কি, আমি করিনি, সার্জনরা করছে। The treatment of for persistent or chronic ITP, key treatment for children unresponsive to first line treatment may be treated with এইসব ড্রাগ দিয়ে করা যাবে, rituximab, তারপরে thrombopoietin receptor agonist, cytotoxic drugs। একটা জিনিস যেটা আমাদের সবাই জানতে হবে, ইমার্জেন্সি ট্রিটমেন্ট অফ আইটিপি। এটা সিভিয়ার একটা আইটিপি পেশেন্ট প্রফিউজ ব্লিডিং নিয়ে আসলো, সেই ক্ষেত্রে প্রফিউজ ব্লিডিং নিয়ে আসলে আমাদের কি করতে হবে? এনিহাউ এটা ব্লিডিং বন্ধ, এটা স্টপ দা ব্লিডিং। তাহলে আমরা কি করব? তাকে আমরা কম্বিনেশন অ্যাপ্রোচে আগাবো, তাকে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দেব, তাকে আমরা আইবি মিথাইল প্রেডনিসোলিন দিব, আইবিআইজি দিব, এবং সাথে টিডি প্লেটলেট ট্রান্সফিউশন। লাইফ থ্রেটনিং কন্ডিশন ইমার্জেন্সি স্প্লেনেক্টমি মে বি লাইফ সেভিং। তাহলে যদি একটা আইটিবি পেশেন্ট প্রফিউজ ব্লিডিং নিয়ে আসে, আমরা প্রথমে শুরু করব মিথাইল প্রেডনিসোলিন দিয়ে এবং আইবিআইজি, এই দুটো সিমুলটেনিয়াসলি দিব। যদি আমরা কো রেসপন্স করতেছে দেন আমরা যোগ করব, তারপরেও কাজ না হলে আমরা প্লেটলেট ট্রান্সফিউজ করব তাকে। আইটিপি ট্রিটমেন্ট কিন্তু প্লেটলেট না, কারণ আমরা যদি প্লেটলেট দিই তাহলে কি হবে? এটা তোমার চুলার বলে না যে আগুনের মধ্যে তুমি আরো ঘি ঢাললা, সেরকম হবে, আরো বেশি ফুয়েল দিলা আগুনের মধ্যে। কারণ প্লেটলেট আমাদের ওই পেশেন্টের বডিতে প্লেটলেট অ্যান্টিবডি আছে, সেখানে যদি আমি প্লেটলেট দিই তাহলে এটা কোনো কাজই হবে না। তো লাইফ সেভিং ক্ষেত্রে যার অনেক প্রফিউজ ব্লিডিং হচ্ছে, আমাকে লাইফ সেভ করার জন্য একটা ট্রান্সফিউশন প্রসিজার করতে হবে। তাহলে আমাদের নেক্সট হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা কি? এটা জানতে হবে আমাদের, কারণ তোমরা অনেকে সার্জন হবা, আমরা যে স্পেশালিটি যাই না কেন আমাদের হিমোফিলিয়াটা একটু লাগবে। হিমোফিলিয়া হচ্ছে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সিতে হিমোফিলিয়া, এবং যদি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি হয় তাহলে হিমোফিলিয়া। দ্য মোস্ট কমন সিরিয়াস কনজেনিটাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। এখানে একটা কথা আছে, দেখো, মোস্ট কমন এন্ড সিরিয়াস কনসিডার করলে হিমোফিলিয়া হচ্ছে সবচেয়ে কমন। যদি তুমি শুধু সিরিয়াস না, মানে সব ব্লিডিং কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে সব কোনটা বেশি কমন? বন ওলিভান ডিজিজ হচ্ছে সবচেয়ে কমন, কিন্তু বন ওলিভান ডিজিজ যেহেতু মাইল্ড, এটা আনডায়াগনোজড আনট্রিটেড অবস্থায় থেকে যায়, এটা ইউজুয়ালি ডাজ নট কজ এনি হার্ম। যদি তুমি কোয়াগুলেশন অথবা ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে প্রিভ্যালেন্স দেখো, সবচেয়ে কমন হচ্ছে কিন্তু বন ওলিভান ডিজিজ। হিমোফিলিয়া হচ্ছে সিরিয়াস গুলোর মধ্যে, সিরিয়াস যেগুলা কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে তার মধ্যে সিরিয়াস গুলোর মধ্যে সবচেয়ে কমন হিমোফিলিয়া, দেন হচ্ছে হিমোফিলিয়া বি। এরপর একটা হিমোফিলিয়া সি আছে, এটা একটু জানা থাকতে হবে তোমাদেরকে, তোমরা চিটাগং মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হিমোফিলিয়া সিটা কি? ইট ইজ দ্য ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ডিক্রিজ লেভেল অফ ফ্যাক্টর 11। তাহলে ওই দুইটা, প্রথম দুইটার মোড অফ ইনহেরিটেন্স হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ, আর এটার মোড অফ ইনহেরিটেন্স হচ্ছে অটোজোমাল রিসেসিভ। হিমোফিলিয়া সি অটোজোমাল রিসেসিভ, একটু খেয়াল রাখতে হবে। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ আর কি ডিজিজ আছে? আমরা সেদিন আগের ক্লাসে পড়ছি G6PD ডেফিসিয়েন্সি। তাহলে এটা আমাদের কয়েকটা ডিজিজ, এগুলো মনে রাখতে হবে, মোড অফ ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্স সেটাই বলতেছিলাম।
এবং 30% cases of hemophilia are due to new mutation, that is তাদের কোনো তোমার ইনহেরিটেড ডিজিজগুলোতে ইউজুয়ালি ফ্যামিলি হিস্ট্রি থাকবে, এদের মামারা পেশেন্টের মামা নানা এফেক্টেড, 30% ক্ষেত্রে কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাবে না। এগুলো কি, এগুলো হচ্ছে নিউ মিউটেশন হয়েছে, নিউ মিউটেশন হয়ে হেমোফিলিয়া হয়েছে, দেয়ার ইজ নো, এদের ক্ষেত্রে কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাবে না। তাহলে এখানে একটা ছবি দেখি আমরা, ফাদারের জেনোটাইপ হচ্ছে XY আর মাদারের জেনোটাইপ ইউজুয়ালি XX। তাহলে এখানে ছবিতে দেখো XX যেটা এটা X লিঙ্ক রিসেসিভ, মায়ের ক্ষেত্রে XR মানে এটা সে রিসেসিভ, নরমাল X তোমার এফেক্ট সাপ্রেস করে রাখবে, তাহলে সে ক্যারিয়ার হবে। ইন কেস অফ ফাদার দেয়ার ইজ X and Y অনলি, সেক্ষেত্রে ফাদারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে যদি একটা X এফেক্টেড হয়ে যায় তাহলে Y সেটাকে কাউন্টার করতে পারে না, সেক্ষেত্রে মেলরা অলওয়েজ হবে সাফারার আর ফিমেলরা হবে ক্যারিয়ার। There are three conditions when females are sufferer, সেই তিনটা কন্ডিশন আমাদের জানতে হবে, তিনটা কন্ডিশন আছে। তাহলে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি হেমোফিলিয়াকে আমরা তিন ভাগ করব, মাইল্ড হেমোফিলিয়া, মডারেট হেমোফিলিয়া, সিভিয়ার হেমোফিলিয়া। ফ্যাক্টর লেভেলের উপর ডিপেন্ড করে, 1% এর নিচে যদি হয় তাহলে সিভিয়ার হেমোফিলিয়া, 1 থেকে হচ্ছে মডারেট, মাইল্ড হবে 6 থেকে 40%। এবং ক্যারিয়াররা কিন্তু মাইল্ড হেমোফিলিয়ার মতোই বিহেভ করে। তাহলে মাইল্ড হেমোফিলিয়া পেশেন্ট দেখো ইউজুয়ালি ব্লিড অনলি আফটার ইনজুরি এবং সার্জারি, সে তার কোনো ইয়ে থাকবে না, তোমার কি কোনো ম্যানিফেস্টেশন থাকবে না, এদের প্রলং ব্লিডিং হবে যদি তুমি অথবা সার্কামসিশন করে ফেললে ব্লিডিং বন্ধ হচ্ছে না, নিয়ে আসলো হাসপাতালে, তার ফ্যাক্টর এসে করে দেখা গেল তার ফ্যাক্টর এটা আনডায়াগনোজ থেকে যায়, এটা কোনো ম্যানিফেস্টেশন থাকে না। Some never have a major bleed, other have several episodes of depending on functional. Okay, then moderate কি হবে, moderate ইউজুয়ালি সিম্পটোমেটিক থাকবে অথবা মাঝে মাঝে সিম্পটম কিছু পাওয়া যেতে পারে এবং এদের ব্লিডিং হবে ইউজুয়ালি আফটার ট্রমা এবং সার্জারি। সিভিয়ার হেমোফিলিক পেশেন্টস এদের এরা হচ্ছে আমাদের it very easily, sometimes spontaneously, with no warning and for no apparent reason, usually targeting the joints but potentially in any then। তাহলে তিন রকম পেলাম আমরা, তিন রকমের মধ্যে তিন রকমের বিহেভিয়ার, যাদের সিভিয়ার তাদের স্পন্টেনিয়াস ব্লিডিং হবে। তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, ফ্যাক্টর 8 and 9 does not cross placenta, তাহলে একদম জন্ম থেকে শুরু হচ্ছে, সো ব্লিডিং সিম্পটমস মে অকার এট বার্থ, যেহেতু এটা প্লাসেন্টা ক্রস করে না সেই জন্য প্লাসেন্টা যদি ক্রস করতো তাহলে মায়ের কাছ থেকে কিছু ফ্যাক্টর পেত, যেহেতু প্লাসেন্টা ক্রস করছে সেই জন্য এট বার্থ এটা প্রেজেন্টেশন হতে পারে, কি হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, ভেরি রেয়ারলি। সিম্পটমস আর কি কি সিম্পটমস হয়, এটা ইজি ব্রুজিং মানে সাথে গায়ের মধ্যে দাগ পড়ে যায়, ইজি ব্রুজিং মানে হালকা একটু ঘষা লাগলো দাগ পড়ে গেল, ইজি ব্রুজিং। ইন্ট্রামাসকুলার হেমাটোমা, হেমার্থ্রোসিস মানে জয়েন্টের মধ্যে ব্লিডিং ফ্রম মাইনর ট্রমা অর সার্জারি। আগে বলছিলাম সার্কামসিশন, একটা এটা আমাদের দেশে কমন, সার্কামসিশন নিয়ে প্রলং ব্লিডিং নিয়ে আসা এবং ফলোইং টুথ এক্সট্রাকশন, ব্লিডিং বন্ধ হচ্ছে না। The hallmark of hemophilic bleeding is hemarthrosis. তাহলে সিভিয়ার হেমোফিলিয়াতে কি হবে, ইজি ব্রুজিং, ইন্ট্রামাসকুলার হেমাটোমা, হেমার্থ্রোসিস, ব্লিডিং, স্কিন মিউকাস ব্লিডিং, ব্লিডিং ফলোইং সার্কামসিশন অথবা কোনো প্রসিডিউর, অ্যাক্সিডেন্ট। নরমালি ব্লিডিং হলে কি হয়, আমাদের প্ল্যাটেলেট প্লাগ ফর্মেশন হবে, দেন ফিব্রিন ক্লথ এসে এটাকে স্টেবিলাইজ করবে। এই ক্ষেত্রে যেহেতু এর তোমার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, ওই তোমার ফিব্রিন ক্লট হতে পারবে না, ফ্যাক্টর 8 অ্যাক্টিভেট হতে পারবে না, সেই জন্য ফিব্রিন ক্লট না হওয়ার কারণে ব্লিডিং কন্টিনিউ করবে, ব্লিডিং চলতেই থাকবে, প্রলং ব্লিডিং। তাহলে টাইপ এন্ড, তাহলে কি কোথায় কোথায় ব্লিডিং হয়, উন ব্লিডিং মানে একটা অপারেশন হলে ব্লিডিং হতে থাকবে, মানে চলতে থাকবে। টিস্যু ব্লিডিং, স্কিন ব্লিডিং মানে যে আগে বললাম যে আমাদের চাপ মানে একটা মাইনর ট্রমা ফলোইং মাইনর ট্রমা একটা স্কিনের মধ্যে একটা ব্লিডিং হবে। মাউথ এবং নোজ ব্লিডিং, মাউথে অনেক সময় দাঁত ব্রাশ করার সময় আমাদের যে ফ্রেনুলাম আছে, ফ্রেনুলাম টেয়ার হয়ে যাবে, ব্লিডিং হতে থাকবে। নোজ ব্লিডিং, ইপিস্টেক্সিস নিয়ে আসবে, জয়েন্ট ব্লিডিং, মানে যেটা এটা হচ্ছে আমাদের হলমার্ক অফ হেমোফিলিয়া। মাসেল হেমোরেজ কি হবে, ইন্ট্রামাসকুলার হেমাচুরিয়া হতে পারে।
লাইফ থ্রেটানিং ব্লিডিং। জয়েন্ট ব্লিডিং কি হয়? জয়েন্ট ব্লিডিং কখন অ্যাপিয়ার করে? যখন বাচ্চা প্রথম হাঁটতে শুরু করে তখন এটা জয়েন্ট ব্লিডিং, তখন এটা অ্যাপিয়ার, প্রথম এটা সিমটোমেটিক হয়। তাহলে বাচ্চা তো দাঁড়াতে শুরু করে, হাঁটতে শুরু করে প্রথম 10 মাস 10 মান্থস অনওয়ার্ড, সেই সময় অ্যাঙ্কেল জয়েন্ট সোয়েলিং নিয়ে বাচ্চা প্রেজেন্ট করে। সিমটমস, যারা বড় বাচ্চা তাদের ওল্ডার জয়েন্টস ক্যান রিকগনাইজ জয়েন্ট ব্লিডিং, মানে যারা বড় বাচ্চা ওরা কিন্তু মানে একবার ব্লিডিং হয়, সেকেন্ড টাইম থার্ড টাইম ব্লিডিং মানে শুরু হওয়ার আগে ওরা রিকগনাইজ করতে পারে। মানে জয়েন্টের মধ্যে একটা টিংলিং সেন্সেশন হবে, স্টিফনেস হবে। মানে আমাদের যারা মানে ডায়াগনোস কেস, পুরনো রোগী যাদের বয়স 5-7-8 বছর, সে আন্ডার ট্রিটমেন্ট আছে, ভালো আছে। আবার যদি তার কখনো ব্লিডিং শুরু হওয়ার আগেই সে বুঝতে পারবে কি হবে, তার একটা ওই জয়েন্টের মধ্যে একটা টিংলিং সেন্সেশন হবে, স্টিফনেস হবে, ওয়ার্মথ হবে। পরে যখন জয়েন্টে হেমাটোসিস ফুলে যাবে তখন অবভিয়াসলি পেশেন্ট বুঝবে, প্যারেন্টস বুঝবে, আমরা সবাই বুঝবো। কিন্তু পেশেন্টরা অনেক সময় আর্লি রিকগনাইজ করতে পারে যখন তার এই সিমটম গুলো হয়, জয়েন্টের মধ্যে টিংলিং সেন্সেশন হবে, স্টিফনেস হবে, জয়েন্ট একটু গরম হয়ে যাবে। তাহলে লাইফ থ্রেটেনিং ব্লিডিং, তাহলে আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে অ্যাজ ফিজিশিয়ান অর সার্জন, যে আমাদের মানে জীবন সংহারী ব্লিডিং কখন বলবো আমরা, কজড বাই ব্লিডিং ইনটু দা হিমোফিলিয়া রোগীর লাইফ থ্রেটেনিং ব্লিডিং কিভাবে হতে পারে? Bleeding to the vital structure following trauma such as central nervous system. ফুটবল খেলতে গেল, একটা হেড দিল অথবা আরেকজনের সাথে কন্ডিশন হলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্লিডিং শুরু হয়ে যাবে। আপার এয়ারতে যদি ব্লিডিং হয়, যদি জিআই ট্র্যাক্টে ব্লিডিং হয়, ইলিউসিয়াস হেমোরেজ হয়ে গেলে এই মানে প্রথমে ইনিশিয়ালি বোঝা যাবে না, এটা ওখানে প্রচুর ব্লাড জমে যাবে এবং আলটিমেটলি পেশেন্ট মে গো টু শক। তাহলে এইসব জায়গায় যদি এই লোকেশনে যদি ব্লিডিং হয়, এটা লাইফ থ্রেটেনিং। তাহলে দেখো সিএনএস যদি হয় কি হবে, ইউজুয়ালি মনে করো একটা হিস্ট্রি অফ মানে হেড ট্রমা পেলা, সাথে পেশেন্ট নিয়ে আসলো নেশিয়া, ভমিটিং, অল্টার্ড কনসাসনেস, ড্রাউজিনেস, এসব নিয়ে আসবে। এইসব নিয়ে আসলে আমরা তাকে ইনভেস্টিগেট করার আগে তাকে আমরা, যদি সে ডায়াগনোস কেস হয়, ফ্যাক্টর দিয়ে ট্রিটমেন্ট করা শুরু করে দিব বিফোর গোয়িং ফর এমআরআই সিটি স্ক্যান, কারণ দিস ইজ লাইফ সেভিং। আমরা কোনো সময় নষ্ট করবো না। এই পেশেন্ট মানে এরকম প্রেজেন্ট করার সাথে সাথে ট্রিটমেন্ট উইল বি স্টার্টেড। নেক এবং থ্রোট রেট্রোফ্যারিঞ্জিয়াল পেইন, সুয়েলিং, ডিফিকাল্ট ব্রিদিং হবে যদি এইসব কমিউনিকেশন হয়। ইলিউসিয়াস মাসেলের যদি কোনো ব্লিডিং হয় কি হবে, তাহলে রেফার্ড পেইন, গ্রোইন একটা মাইল্ড পেইন থাকবে ইনিশিয়ালি, এবং আমরা দেখবো যে পেশেন্টটা তার হিপ জয়েন্টকে ফ্লেক্স পজিশনে রাখবে, ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য হিপ জয়েন্ট, সে হিপ জয়েন্টকে এক্সটেন্ড করতে পারবে না। এগুলো হচ্ছে তোমার সিরিয়াস লাইফ থ্রেটেনিং ব্লিডিং এর কিছু লোকেশন। জায়গায় ব্লিডিং হলে পেশেন্টের লাইফ মে বি এন্ডেঞ্জার যদি আমরা খুব দ্রুত ব্যবস্থা না নিই। আমরা কিছু ছবি দেখি, এই দেখো এটা হচ্ছে নি জয়েন্টের, তোমার রাইট নি জয়েন্টের সোয়েলিং। দেন এটা হচ্ছে আরো, দেখো এটা কাফ মাসেলের সিভিয়ার ব্লিডিং। এটা দেখো যে তোমার এটা হচ্ছে এক্সটেন্সিভ ব্লিডিং। ব্লিডিং দে এলবো জয়েন্ট, এটা হচ্ছে তোমার ব্লিডিংটা হচ্ছে বার্ডাকে, এগুলো হচ্ছে লেট স্টেজে, লেট স্টেজে জয়েন্ট আর্থ্রোপিড হয়ে গেল। তাহলে কমপ্লিকেশন অফ ব্লিডিং কি হবে যদি আমরা লং টাইম এটা চলতে থাকবে, কি হবে যদি কোনো জয়েন্টে লং টাইম ব্লিডিং হলো, প্রপারলি ট্রিটমেন্ট হলো না, কি কমপ্লিকেশন হতে পারে? হেমিফিলিয়ার ফ্লেকশন, কন্ট্রাকচার অফ দ্য জয়েন্টস আর্থ্রোপেডি হয়ে যাবে, ক্রনিক পেইন থাকবে, মাসেল অ্যাট্রোফি হয়ে যাবে, কম্পার্টমেন্টাল সিনড্রোম হবে, নিউরোলজিক্যাল ইমপ্যায়ারমেন্ট হবে। এটা হচ্ছে লং টাইম আনট্রিটেড হেমিফিলিয়ার কমপ্লিকেশন। তাহলে আমরা সরি কিভাবে করবো, মানে হাউ উই শ্যাল ডায়াগনোস করলে? প্রথমে আমরা এই পেশেন্ট আসলে, কোন পেশেন্ট প্রলং ব্লিডিং নিয়ে আসলো, অবভিয়াসলি ব্লিডিং থাকবে, এবং সেক্ষেত্রে আমরা
ফ্যামিলি মানে তার মামাদের, যেহেতু এটা ওই এই পেশেন্টের মা ছিল ক্যারিয়ার, মা ক্যারিয়ার হলো কিভাবে হলো, এটা তার ফ্যামিলিতে আসছে এটা। সেক্ষেত্রে আমরা আসলে উপর দিকে যাবো মামাদের কোনো কারো ছিল কিনা, ভাই বোন মামাদের না থাকলে ওর ফাদারের ছিল কিনা, ওগুলো আমরা প্রসিড করবো। তারপর সিমটমস এর মধ্যে ব্রুজিং, অ্যাবনর্মাল ব্লিডিং আফটার সার্কামসিশন, টুথ এক্সট্রাকশন, মানে এগুলো কোনো হিস্ট্রি আছে কিনা জিজ্ঞেস করবো। আমার কাছে হইতে এবার আসলো অন্য একটা সে আমার কাছে এবার আসলো সাপোজ নি জয়েন্ট সুয়েলিং নি, আমি আগে জিজ্ঞেস করবো যে ও কি সার্কামসিশন হয়েছে কিনা, বড় বাচ্চা হলে যা হয়েছে তখন কি ব্লিডিং হয়েছিল না, মানে ওর কি স্বাভাবিকভাবে রক্ত বন্ধ হয়ে গেছিল নাকি 3-4 দিন কন্টিনিউ করছিল। সে যদি যে না সার্কামসিশন পরে বেশ সময় লাগছিল, নরমালি তো ব্লিডিং বন্ধ হয়ে যায় 24 ঘন্টার মধ্যে। যদি হিস্ট্রি দেয় সার্কামসিশনের পরে অথবা টুথ এক্সট্রাকশনের পরে অনেকক্ষণ ব্লিডিং ছিল, তাহলে এটা একটা ডায়াগনোস, মানে আমাদের ডায়াগনোসিস হেল্প করবে যে মানে দিস মে বি এ কেস অফ হেমোফিলিয়া। আমরা কি ইনভেস্টিগেশন করব? আমরা ইনভেস্টিগেশন এপিটিটি, এপিটিটি করলে আমরা প্রলং পাবো, এবার 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। নরমাল এপিটিটি হচ্ছে ইট ইজ अराउंड 30 to 33 এরকম, এটা ডাবল অথবা ট্রিপল হয়ে যাবে। প্রথম মিন টাইম নরমাল থাকবে, ব্লিডিং টাইম তোমার নরমাল থাকবে, ক্লোটিং টাইম প্রলং হবে। ফ্যাক্টর 8 এবং 9 যদি এসে আমরা দুটোই একসাথে এসে করি, কারণ দুইটারই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সিমিলার। তো সেই জন্য এই তখন দুইটা আছে করলে আমাদের যে কোনো একটা কম থাকবে, যদি হিমোফিলিয়া হয় তাহলে ফ্যাক্টর 8 কম থাকবে, বি হলে ফ্যাক্টর 9 কম থাকবে। সিবিসি যদি আমরা করি লো হিমোগ্লোবিন, ইফ देयर इज लॉस প্রলং ব্লিডিং যদি থাকে তাহলে লো হিমোগ্লোবিন থাকবে, আদারওয়াইজ নরমাল থাকবে। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি আসবে? সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া ডি টু এনি কজ। যদি কারো সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তাহলে এরকম ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। সিভিয়ার প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার, কিছু ইনহেরিটেড প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার আছে যেগুলোতে তোমার এরকম ব্লিডিং আসতে পারে। একটা নাম মনে রাখি, সেটা হচ্ছে বার্নার্ড শিউলার সিনড্রোম, নাম মনে রাখলে বর্ন উলিভান ডিজিজ, যেটা আমরা বলছিলাম মোস্ট কমন, এটাও সিভিয়ার ফর্মে অনেক সময় ব্লিডিং নিয়ে আসতে পারে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তখন ব্লিডিং নিয়ে আসতে পারে। তাহলে ট্রিটমেন্ট অফ হিমোফিলিয়া, হিমোফিলিয়া কি? ট্রিটমেন্ট হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ফ্যাক্টর 8 or 9, যেটা কম সেটা আমাদের রিপ্লেস করতে হবে, ইজ দ্য মেইন স্টেপ অফ হিমোফিলিয়া ট্রিটমেন্ট। তাহলে এটা আবার দুই রকম, একটা হচ্ছে অন ডিমান্ড, একটা হচ্ছে প্রোফাইলাইসিস। আমাদের দেশে যেটা হয়, এটা একটা ফ্যাক্টর 8 অথবা 9 আমাদের দেশে তৈরি হয় না। আমাদের দেশে তৈরি না হওয়ার কারণে কি হয়, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, নট ইজিলি अवेलेबल, কস্টলি। 500 ইউনিটের ফ্যাক্টরের দাম হচ্ছে কত, 5000 টাকা। আমি যদি প্রোফাইলাইসিস তাকে সপ্তাহে 2টা করে দেই, আমাদের দেশে এফোর্ড করার মতো পেশেন্ট মানে খুবই কম, পারবেই না আমাদের পেশেন্ট, আমার কোনো পেশেন্টই পারে না। তাহলে তোমার আমাদের করতে হয় অন ডিমান্ড। বিদেশে যেখানে তোমার ইন্স্যুরেন্স আছে, ফ্যাক্টর অ্যাভেলেবল আছে, রোগীদেরকে কিনতে হয় না, সেক্ষেত্রে ওরা প্রোফাইলাইসিস মানে ফ্যাক্টর লেভেল দেখে সব 2-3 দিন পর ফ্যাক্টরি দিতে থাকে, এবং তাদের কোনো সিমটমস হবে না, সে নর্মাল লাইফ লিড করবে। আমাদের দেশে হয় কি অন ডিমান্ড, যখন পেশেন্ট সিমটম নিয়ে আসে তখনই আমরা ফ্যাক্টর দিই। তাহলে যদি কোনো ফ্যাক্টর পাওয়া না যায় তাহলে আমরা কি করব? এটা কোনো মানে ডেভেলপ কান্ট্রিতে, সভ্য দেশে কল্পনা করা যায় না যে তুমি ফ্যাক্টর পাচ্ছ না। এটা আমাদের মতো ডেভেলপিং অথবা গরিব দেশের জন্য বিকল্প হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট অথবা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এগুলো হচ্ছে ব্লাড কম্পোনেন্ট। তোমরা যদি কখনো ব্লাড ব্যাংকে যাও তাহলে এগুলো দেখে এসো, ক্রায়োপ্রেসিপিটেট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এগুলোতে ফ্যাক্টর 8 থাকে, এগুলো যদি দিই আমরা তাহলে তোমার ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এবং কিছু অ্যান্সিলারি ট্রিটমেন্ট আছে, অ্যান্সিলারি মানে সহায়ক ট্রিটমেন্ট। কি কি? ভেসোপ্রেসিন কি করে? মাইল্ড এবং মডারেট ক্ষেত্রে ভেসোপ্রেসিন যদি আমরা ইউজ করি তাহলে এর ফ্যাক্টর লেভেলটা বেড়ে যায়, 2-3 গুণ হয়ে যায়। আর অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট এগুলা কি করে? এই যে ফিব্রিন ক্লটটাকে স্টেবিলাইজ করবে। কি কি আছে? আলফা ইমাইনো কিপ্টোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে ট্রেনিক্সিমিক অ্যাসিড। এগুলো যদি আমরা ইউজ করি তাহলে ওর যে ফিব্রিন ক্লট যেটা হবে সেটা স্টেবিলাইজ হবে। দেন
আর কি যারা হিমোফিলিক, এটা হচ্ছে লাইফ লং ডিজিজ, এক নম্বর, এটা ভালো হবে না। তাহলে কি করতে হবে, এই পেশেন্টকে একটা কার্ড ক্যারি করতে হবে তার গলার মধ্যে। আমরা আমাদের রোগীরা কি ক্যারি করে, তাবিজ ক্যারি করে, তাবিজ। সব পেশেন্টের গলা দেখবে কোমরে গলায় তাবিজ, তাবিজ না, একটা কার্ড থাকবে গলার মধ্যে। সেই কার্ডের মধ্যে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, প্যারেন্টসের ঠিকানা, ব্লাড গ্রুপ, সে কি হিমোফিলিয়া এ না বি, এটা সে অলওয়েজ ক্যারি করবে। এবং এই পেশেন্টকে কিছু কমন অ্যাডভাইস দিতে হবে, সেটা হচ্ছে কি, এদেরকে কোনো আই ইনজেকশন দেওয়া যাবে না। আইএম ইনজেকশন যদি কখনো দিতেই হয়, হিমোফিলিয়া পেশেন্ট, ভ্যাকসিন দিতে হবে, কোভিড ভ্যাকসিন। কোভিড ভ্যাকসিন তো তোমার তোমার আইভি নেই, আইএম দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, স্মল বোর নিডল ইউজ করব, এবং সাথে সাথে ওকে ইনজেকশন সাইডে আইস প্যাক দিয়ে দিব, এবং কেয়ারফুলি দিব, এবং আইস প্যাক দিব, এবং লোকাল হেমোস্ট্যাটিক মেজার, এবং ইমোলাইজেশন। যদি কোনো ব্লিডিং হয়ে যায় তাহলে ওই যে জয়েন্টটা ইমোবিলাইজ করতে হবে, রেস্টে রাখতে হবে, এগুলো হচ্ছে সাপোর্টিভ কেয়ার। তাহলে এখানে কিছু এটা তোমাদের জন্য খুব বেশি দরকার নাই, সেটা হচ্ছে আমরা যারা মনে করো পেশেন্ট হেমাটোসিস জয়েন্ট ব্লিডিং নিয়ে আসলো, তাহলে আমরা ফ্যাক্টর দিব। ফ্যাক্টর কি ডোজে দিব, 2 to 20 to 40 ইউনিট পার কেজি, কতদিন দিব, মানে ইন্ডিভিজুয়ালাইজ করা হয়েছে এখানে। এখানে শুধু একটা জিনিস মনে রাখো, সিএনএস তোমাদের সবার যেটা লাগবে। একটা জিনিস এখানে বলিনি, আমরা যেটা বলছি যে ওই অ্যাক্সিলারি ট্রিটমেন্ট আলফা অ্যামাইনো কেপ্টোকিস দেব। যদি কারো হেমাচুরিয়া থাকে আমরা এটা দিব না, কারণ হেমাচুরিয়াতে যেটা সমস্যা হবে, হেমাচুরিয়া থাকলে ওর ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ক্লট ফরমেশন করবে যদি আমি তাকে অ্যামাইনো কেপ্টোকিস দিই। সেক্ষেত্রে তাকে আমরা শুধু ফ্যাক্টর দিব, নট অ্যামাইনো কেপ্টোকিস। আবার এখানে যেটা দেখতে হবে সেটা সিএনএস যদি হয়, সিএনএস ব্লিডিং ইজ লাইফ থ্রেটানিং, সেক্ষেত্রে ওদেরকে 100% ফ্যাক্টর লেভেলে নিতে হবে, 50 ইউনিট পার কেজি করে কন্টিনিউ করতে হবে। সার্জারি, আমাদেরকে সার্জারি থেকে অন কল পাঠায় যে আমরা অপারেশন করবো হিমোলিট প্রেশার, আমরা কি করব। তখন আমরা কি করি, সার্জনদেরকে মানে অ্যাডভাইস করি তাদের ফ্যাক্টর ট্রিটমেন্ট যেদিন সকালবেলা, যেদিন অপারেশন হবে অপারেশনের আগেই ফ্যাক্টর দিয়ে দিবে, দেন এটা 12 আওয়ারেই কন্টিনিউ করতে থাকবে, at least for depending on the extent of surgery, এটা কন্টিনিউ করবে for say 5 to 7 days. থ্যাংক ইউ। তোমাদেরকে আজকে আগেই ছেড়ে দিলাম, দুইটা কমন ডিজিজ একটু পড়বা, এটা ভাইবা